আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন ধরে আমি নেটওয়ার্কিংয়ের উপরে কোনো ভিডিও টিউটোরিয়াল আপলোড করতে পারিনি, কারণ আমি আমার পার্সোনাল কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তাদের ভিতর অনেকেই আমাকে ফেসবুকে নক করেছেন, কেউ কেউ আমাকে ফোন দিয়েছিলেন। তো তারা পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য রিকোয়েস্ট করেছেন। আশা করি এখন থেকে প্রতি সপ্তাহে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি নেটওয়ার্কিংয়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি হলো সাবনেটিং। তো সাবনেটিং শুরু করার আগে প্রথমে আমাদের জানা উচিত যে সাবনেটিংয়ের প্রয়োজনীয়তা কী এবং সাবনেটিং এর মাধ্যমে কিভাবে আমরা একটি নেটওয়ার্ককে ছোট ছোট অনেক নেটওয়ার্কে ভাগ করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমরা ইতিমধ্যে জানি যে সি ক্লাসের একটি ডিফল্ট নেটওয়ার্কে 256টি ইউজেবল আইপি অ্যাড্রেস থাকে। তার ভিতরে প্রথম আইপি অ্যাড্রেসটি হলো নেটওয়ার্ক অ্যাড্রেস এবং শেষের আইপি অ্যাড্রেসটি হলো ব্রডকাস্ট অ্যাড্রেস। আমরা দুইটি আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারি না। বি ক্লাসের একটি আইপ্যাড ডিফল্ট নেটওয়ার্কে টোটাল 65,536টি ইউজেবল আইপি অ্যাড্রেস থাকে এবং এ ক্লাসে টোটাল 16 মিলিয়নের উপরে ইউজেবল আইপি অ্যাড্রেস থাকে। তো মনে করুন আপনি একটি কোম্পানির নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এবং আপনার কোম্পানিতে 4টি সেকশন আছে বা ডিপার্টমেন্ট আছে। মনে করেন প্রথম ডিপার্টমেন্ট হলো অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, দেন মার্কেটিং ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট অ্যান্ড হলো এইচআর ডিপার্টমেন্ট। এখন আপনার কোম্পানির ম্যানেজার আপনাকে বলল যে এই 4টি ডিপার্টমেন্টের জন্য এটি নেটওয়ার্ক ডিজাইন করতে, এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টে 50 জন করে ইউজার আছে। প্রত্যেকটি ডিপার্টমেন্টে 50 জন করে ইউজার, তার মানে প্রত্যেকটি ডিপার্টমেন্টে 50টি করে হোস্ট রেখে আপনাকে একটি নেটওয়ার্ক ডিজাইন করতে হবে। এবং আপনার ম্যানেজার আপনাকে এটাও বলে দিল যে এই 4টি ডিপার্টমেন্টের নেটওয়ার্ক হবে সেম নেটওয়ার্ক। 4টি ডিপার্টমেন্টের নেটওয়ার্ক হবে সেম নেটওয়ার্ক। এখন আপনি কিভাবে এই নেটওয়ার্কটি ডিজাইন করতে পারেন? আমাদের এখানে টোটাল হোস্ট সংখ্যা হলো 50, 50, 50 এবং 50। দ্যাট মিন্স টোটাল 200। তার মানে আমাদের এমন একটি নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে যেটাতে মিনিমাম 200 হোস্ট আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সি ক্লাসের একটি ডিফল্ট নেটওয়ার্কে টোটাল 256 ইউজেবল আইপি অ্যাড্রেস আছে। তার মানে আমাদের এই নেটওয়ার্কটি আমরা সি ক্লাসের একটি ডিফল্ট নেটওয়ার্ক ব্যবহার করেই কমপ্লিট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা বি ক্লাসের একটি নেটওয়ার্কও ইউজ করতে পারি, কারণ বি ক্লাসে টোটাল 65,536 আছে একটি ডিফল্ট নেটওয়ার্কে, এবং এ ক্লাসও ইউজ করতে পারি। কিন্তু যেহেতু আমরা সবসময় চেষ্টা করব যে কম আইপি ওয়েস্ট করে যে নেটওয়ার্কটি ইউজ করা যাবে সেই নেটওয়ার্কটি আমরা ব্যবহার করার চেষ্টা করব। তো এখানে যেহেতু দেখা যাচ্ছে যে সি ক্লাসের একটি ডিফল্ট নেটওয়ার্ক দিয়েই আমরা আমাদের এই কন্ডিশন ফিল আপ করতে পারি, সেহেতু আমরা বি ক্লাস এ ক্লাস ইউজ করব না, এখানে সি ক্লাসটি ইউজ করব। তো ধরুন আপনি সি ক্লাসের একটি ডিফল্ট নেটওয়ার্ক এখানে ইউজ করলেন। মনে করেন আমাদের নেটওয়ার্কটি হলো 192.168.1.0। এখন এই নেটওয়ার্কের আমরা প্রথম অ্যাকাউন্ট সেকশনে মনে করেন 50টি আইপি অ্যাড্রেস আমরা অ্যাসাইন করলাম। 192.168.1.0 থেকে মনে করেন 50 পর্যন্ত অ্যাকাউন্ট সেকশনে আমরা অ্যাসাইন করলাম। মার্কেটিং সেকশনে আমরা 1.51 থেকে 100 পর্যন্ত অ্যাসাইন করলাম, এবং সেলস সেকশনে আমরা 150 পর্যন্ত অ্যাসাইন করলাম, এবং এইচআর সেকশনে
200 পর্যন্ত অ্যাসাইন করলাম। দ্যাট মিন্স অ্যাকাউন্ট সেকশনে আমাদের 0 থেকে 50 পর্যন্ত আমার অ্যাসাইন আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করলাম। মার্কেটিং সেকশনে 51 থেকে 100 এবং সেলস সেকশনে 101 থেকে 150 এবং এইচআর সেকশনে 151 থেকে 200 পর্যন্ত অ্যাসাইন করলাম। তারপরও আমাদের হাতে 56টি আইপি অ্যাড্রেস আছে। তো এই 56টি আইপি অ্যাড্রেস আমরা ফিউচার ইউজ করার জন্য ব্যবহার করলাম। তো আপনার ম্যানেজার আপনাকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেভাবে আপনি নেটওয়ার্কটি ডিজাইন করতে পেরেছেন, কিন্তু কিছুদিন পর দেখা গেল যে ম্যানেজার আপনাকে একটি কমপ্লেন করলো যে সেলস সেকশনের ইউজাররা মার্কেটিং সেকশনের কম্পিউটার অ্যাক্সেস করতে পারতেছে, কারণ তারা সবাই কিন্তু সেম নেটওয়ার্কে। আমরা যেহেতু এখানে একটি নেটওয়ার্কের ভিতরে এই নেটওয়ার্কটি ডিজাইন করেছি এবং যেহেতু সব ইউজার একটি সেম নেটওয়ার্কে আছে, সেহেতু এক ইউজার আরেক ইউজারের বা এক ইউজার আরেক ইউজারের পিসিতে অ্যাক্সেস আছে এবং এইচআর সেকশনের ইউজাররা দেখা যাচ্ছে মার্কেটিং সেকশনের ইউজারদের পিসি অ্যাক্সেস পাচ্ছে। তো ম্যানেজার বলল যে এখন আমরা মানে এটা একটি বড় সমস্যা, আপনাকে প্রত্যেকটি সেকশনের জন্য আলাদা আলাদা নেটওয়ার্ক করতে হবে। তো সেটি আমরা কিভাবে করতে পারি চলুন দেখা যাক। আমাদের এখন আপনাকে ম্যানেজার যে রিকোয়ারমেন্ট দিয়েছে সেটি হলো যে প্রত্যেকটি সেকশনের জন্য আলাদা আলাদা নেটওয়ার্ক হবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট সেকশনে আমাদের 50 জন ইউজার। তাহলে আমরা যদি ডিফারেন্ট নেটওয়ার্ক নিই, আমরা এখানে দিব ধরেন 192.168.1.0 নেটওয়ার্ক। তারপরে আমরা দিব 192.168.2.0 নেটওয়ার্ক এবং সেলস সেকশনের জন্য আমরা দিলাম 192.168.3.0 নেটওয়ার্ক এবং মার্কেটিং সেকশনের এইচআর সেকশনের জন্য আমরা দিলাম 192.168.4.0 নেটওয়ার্ক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি, আমরা জানি যে একটি নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসগুলো যদি সেম নেটওয়ার্কের ভিতরে থাকতে হয় তাহলে তাদের নেটওয়ার্ক পোর্শনগুলো অবশ্যই সেম থাকতে হবে। এখানে দেখেন যে প্রথম নেটওয়ার্কের যে নেটওয়ার্ক পোর্শন এইটি এবং অন্যান্য যে নেটওয়ার্কগুলো আছে সেগুলো নেটওয়ার্ক পোর্শন কিন্তু সেম না, তারা ডিফারেন্ট। একটি হলো 192.168.1, একটি হলো 2.2 আর একটি হলো 3.4। দ্যাট মিনস এগুলো ডিফারেন্ট নেটওয়ার্ক। কোনটা সেম নেটওয়ার্ক কোনটা ডিফারেন্ট নেটওয়ার্ক এটা সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমি আমার আগের ভিডিওগুলোতে দেখেছি, যারা দেখেননি এখনও দেখে নিতে পারেন। তো এই প্রথম নেটওয়ার্কে আমাদের 256টি আইপি অ্যাড্রেস, ইউজেবল আইপি অ্যাড্রেস আছে এবং দ্বিতীয় নেটওয়ার্কেও 256টি ইউজেবল আইপি অ্যাড্রেস আছে। একইভাবে তৃতীয় নেটওয়ার্কেও সেম, চতুর্থ নেটওয়ার্কেও সেম। এখন আপনার ম্যানেজার যে রিকোয়ারমেন্ট আপনাকে দিয়েছে যে প্রত্যেকটি ডিপার্টমেন্ট আলাদা আলাদা নেটওয়ার্কে হবে এবং একজন আরেকজনের এক ডিপার্টমেন্টের কম্পিউটারগুলো অ্যাক্সেস করতে পারবে না, সেই রিকোয়ারমেন্ট আমাদের ফুলফিল হলো। তো চলুন দেখা যাক যে এই নেটওয়ার্ক ডিজাইনের প্রবলেমটা কি। প্রত্যেকটি নেটওয়ার্কে আমাদের 256টি ইউজেবল আইপি অ্যাড্রেস আছে, কিন্তু আমাদের দেখেন প্রথম ডিপার্টমেন্টে আমাদের অ্যাকাউন্ট সেকশনে আমাদের 50টি আইপি অ্যাড্রেস দরকার, কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে 256টি। তো আমরা যদি 256 থেকে 50 বাদ দিই তাহলে আমাদের টোটাল থাকবে 256 বিয়োগ 50 ইজ ইকুয়াল টু হলো 206।
তার মানে 206টি আইপি অ্যাড্রেস এখনও আমাদের হাতে আছে প্রথম নেটওয়ার্কে। তো এই 206টি আইপি অ্যাড্রেস আমরা কোনো কাজে ইউজ করতেছি না, শুধু শুধু এখানে এটিকে অতিরিক্ত হিসেবে রেখে দেওয়া হচ্ছে। একইভাবে মার্কেটিং সেকশনেও 206টি আইপি অ্যাড্রেস অতিরিক্তভাবে নেওয়া হয়েছে, সেলস সেকশনও নেওয়া হয়েছে এবং এইচআর সেকশনও নেওয়া হয়েছে। তো টোটাল আমরা যদি ক্যালকুলেশন করি যে আমাদের এই একটি কোম্পানির এই 4টি ডিপার্টমেন্টের একটি ছোট নেটওয়ার্ক ডিজাইন করতে যেয়ে আমরা টোটাল 206 প্লাস 206 প্লাস 206 প্লাস 206 টোটাল 800রও বেশি আমরা আইপি অ্যাড্রেস ওয়েস্ট করতেছি। 800 প্লাস আইপি অ্যাড্রেস আমরা ওয়েস্ট করতেছি। তো এখন আপনারা বলতে পারেন যে এই 800 প্লাস আইপি অ্যাড্রেস ওয়েস্ট হচ্ছে, এটার জন্য তো আমাদের কোনো সমস্যা হচ্ছে না, কারণ আমরা তো প্রাইভেট আইপি অ্যাড্রেস ব্যবহার করতেছি। আপনারা জানেন যে 192.168 দিয়ে যদি কোনো আইপি শুরু হয় সেটা হলো প্রাইভেট আইপি অ্যাড্রেস। তো প্রাইভেট আইপি অ্যাড্রেস আমাদের রেজিস্ট্রেশন করতে হয় না এবং এটার জন্য কোনো পে করতে হয় না, তাহলে তো এটা কোনো সমস্যার কথা না। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনারা ওইভাবে চিন্তা করতে পারেন, কিন্তু কখন আমাদের সাবনেটিং দরকার হয়, কেন আমরা নেটওয়ার্ক ডিজাইন সাবনেটিংয়ের মাধ্যমে করব, সেটি একটি সিনারিও দেখলেই বুঝতে পারবেন। তো চলুন দেখা যাক আমাদের সাবনেটিংয়ের প্রয়োজনীয়তা। মনে করেন আপনি একটি আইএসপিতে কাজ করেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আপনার আইএসপি IAN এর কাছ থেকে, IAN ইন্টারনেট অ্যাসাইন নাম্বারস অথরিটি, IAN এর কাছ থেকে কয়েকটি আইপি ব্লক কিনলো বা কয়েকটি নেটওয়ার্ক কিনলো। তো IAN এর কাজ হলো যে পাবলিক আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করা, এবং পাবলিক আইপি অ্যাড্রেসগুলো যদি আমাদের কিনতে হয় তাহলে IAN এর কাছ থেকে কিনতে হয়। তো আপনার আইএসপি IAN এর কাছ থেকে কয়েকটি সি ক্লাস নেটওয়ার্ক কিনলো। মনে করেন পাবলিক আইপি অ্যাড্রেস, এগুলো পাবলিক আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক 200.1. মনে করেন 10.1.0 এই একটা নেটওয়ার্ক, 200.10.2.0 আরেকটি সি ক্লাস নেটওয়ার্ক 200.10.3.0। ধরুন আপনার আইএসপি IAN এর কাছ থেকে এই 3টি নেটওয়ার্ক ব্লক কিনেছে, এগুলো কিন্তু অবশ্যই পাবলিক আইপি অ্যাড্রেস। এখন আপনার আইএসপিতে কয়েকজন ইউজার আসলো, একজন ইউজার এসে আপনাকে বলল যে তার 10টি পাবলিক আইপি অ্যাড্রেস লাগবে, তার 10টি আইপি অ্যাড্রেস লাগবে। মনে করেন সে হলো ইউজার এ। আবার ইউজার বি এসে বলল যে তার 6টি পাবলিক আইপি অ্যাড্রেস লাগবে। যদিও ছোট সাইজের কোম্পানিগুলো বা মিডিয়াম সাইজের কোম্পানিগুলোর এতগুলো পাবলিক আইপি অ্যাড্রেসের দরকার হয় না। দেখা যাচ্ছে যে সে একটি পাবলিক আইপি অ্যাড্রেস তার এফটিপি সার্ভারের জন্য ইউজ করবে, আরেকটি নেট ইউজ করার জন্য ইউজ করবে। এতগুলো আইপি অ্যাড্রেসের দরকার হয় না অধিকাংশ ক্ষেত্রে। জাস্ট উদাহরণস্বরূপ ধরেন যে ইউজার এ 10টি আইপি অ্যাড্রেস দরকার, ইউজার বির 6টি আইপি অ্যাড্রেস দরকার। এভাবে ইউজার সির মনে করেন 14টি পাবলিক আইপি অ্যাড্রেসের দরকার। এখন আপনার একটি নেটওয়ার্ক সি ক্লাস নেটওয়ার্ক, পাবলিক আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক, এখানে 256টি ইউজেবল আইপি অ্যাড্রেস আছে, যার ভিতর থেকে আমরা 254টি ইউজ করতে পারবো 2টি আইপি অ্যাড্রেস বাদে। তো এখন আপনি ইউজার এ কে বললেন যে তোমার যদি আইপি অ্যাড্রেস দরকার হয় তাহলে তোমার 254টিই নিতে হবে, কারণ এইখানে আমার একটা নেটওয়ার্ক 254টি, এটা সেম নেটওয়ার্ক। আমি এখান থেকে যদি তোমাকে 10টা আইপি অ্যাড্রেস দিই তাহলে এই নেটওয়ার্ক থেকে আর কোনো আইপি অ্যাড্রেস আমি অন্যদের কাউকে দিতে পারবো না, কারণ তারাও সেম নেটওয়ার্কে থেকে হয়ে যাবে। এটা
তো ইউজার এ তার প্রয়োজন হলো 10টি আইপি অ্যাড্রেস, যেহেতু এগুলো পাবলিক আইপি অ্যাড্রেস, আমরা জানি যে পাবলিক আইপি অ্যাড্রেসের জন্য আমাদের পে করতে হয়। তো ইউজার এ 10টি আইপি অ্যাড্রেসের জন্য সে 254টি আইপি অ্যাড্রেসের টাকা পে করবে না, এটা কখনো পসিবল না। ইউজার এ আইএসপি বলে না, এটা তো সম্ভব না, আমি 254টি আইপি অ্যাড্রেসের জন্য কেন পে করব। আবার আইএসপিও 254টির এই যে আইপি অ্যাড্রেস, এইখান থেকে 10টি একে দিয়ে দিলে বাকিগুলো সে ফেলে রাখতে পারবে না। তো সে শুধু শুধু 10টি আইপি অ্যাড্রেস এখানে দিয়ে বাকি আইপি অ্যাড্রেসগুলোর জন্য কেন সে পে করবে। এইভাবে দেখা যাচ্ছে যে ইউজার বিকে 6টি আইপি অ্যাড্রেস দিতে হলে তাকে আরেকটি নেটওয়ার্ক থেকে 6টি আইপি অ্যাড্রেস দিতে হচ্ছে। তো বাকি যেই আইপি অ্যাড্রেসগুলো সেগুলো শুধু শুধু আইএসপির ফেলে রাখতে হচ্ছে, শুধু শুধু তাদের জন্য তার পে করতে হচ্ছে আইএনএ কে। তো এটি একটি বড় সমস্যা, যার ফলে দেখা যাচ্ছে যে আমরা কমপ্লিট একটি নেটওয়ার্ক একজনকে পুরোপুরি দিতে পারছি না, এবং কোনো ইউজার 254টি আইপি অ্যাড্রেসের জন্য কখনোই পে করবে না। তার যে কয়টি আইপি অ্যাড্রেস দরকার সে সেই কয়টির জন্য পে করবে। এই সমস্যার সমাধান এখন একটাই, সেটি হলো সাবনেটিং। সাবনেটিংয়ের মাধ্যমে আমরা একটি নেটওয়ার্ককে ভেঙে ছোট ছোট বেশ কয়েকটি নেটওয়ার্কে তৈরি করতে পারি। যেমন এখানে 200.10.1.0 এই নেটওয়ার্কে আমাদের টোটাল ইউজেবল আইপি অ্যাড্রেস আছে 256, এবং আমরা 254 আইপি অ্যাড্রেস ইউজ করতে পারবো। তো আমরা এখন করব কি, আমরা এখন এই নেটওয়ার্ককে ভেঙে 3টি ছোট ছোট নেটওয়ার্ককে ভাগ করব। যেহেতু আমাদের 3জন ইউজার এ, ইউজার বি এবং ইউজার সি। 3টি ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করার পর ইউজার এ কে আমরা একটি নেটওয়ার্ক দেব, এবং ইউজার বি কে একটি নেটওয়ার্ক দেব, ইউজার সি কে একটি নেটওয়ার্ক দেব। ইউজার এর 10টি আইপি অ্যাড্রেস দরকার, আমরা ইউজার এ কে 10টি আইপি অ্যাড্রেস দিয়ে দিব একটি নেটওয়ার্ক থেকে। এবং আমরা যখন সাবনেটিং করব তখন রিকোয়ারমেন্ট অনুসারে আমরা নেটওয়ার্কগুলো সাজাবো। যেমন ইউজারের 10টি আইপি অ্যাড্রেস দরকার, তো আমরা নেটওয়ার্কটাকে এমনভাবে ভাঙবো যাতে 10টি নেটওয়ার্ক দিয়ে 10টি আইপি অ্যাড্রেস দিয়ে একটি নেটওয়ার্ক হয়, এবং ইউজার বি 6টি দরকার, 6টি আইপি অ্যাড্রেস দিয়ে আরেকটি নেটওয়ার্ক হবে, 14টি আইপি অ্যাড্রেস দিয়ে আরেকটি নেটওয়ার্ক হবে। যদিও মানে একেবারে যে কয়টি দরকার ঠিক সেই কয়টির উপরে নেটওয়ার্ক তৈরি করা যায় না, 2 এর পাওয়ার অনুসারে আমাদের নেটওয়ার্ক হিসাব করতে হয়। যেমন 2 টু দি পাওয়ার 2, এটি 2 টু দি পাওয়ার 2 4, তারপর 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 6, এইভাবে হিসাব করে আমাদের নেটওয়ার্ক বানাতে হয়। 2 টু দি পাওয়ার 4 16, তার মানে 10টির জন্য আমাদের একটি নেটওয়ার্ক বানাতে হবে যেটিতে 16টি আইপি অ্যাড্রেস থাকবে, এবং ইউজারকে আমরা 10টি আইপি অ্যাড্রেস দিয়ে দেবো, এবং বাকি 6টি আইএসপির ফিউচার ইউজের জন্য রেখে দেওয়া হবে, বা আইএসপির এখানে আইপি ওয়েস্টেজটা অনেক কম হবে। তো সাবনেটিংয়ের মূল উদ্দেশ্য হলো আইপি ওয়েস্টেজ কমানো। তো আশা করি আপনারা কিছুটা হলো এখন বুঝতে পারছেন যে কেন আমাদের সাবনেটিং দরকার। তো সাবনেটিং বলতে আমরা বুঝি যে একটি সিঙ্গেল নেটওয়ার্ককে ভেঙে ছোট ছোট মাল্টিপল নেটওয়ার্কসে পরিণত করা। আর আইপি অ্যাড্রেসের ওয়েস্টেজ কমানোর জন্য আমরা সাবনেটিং ব্যবহার করে থাকি। সাবনেটিং মূলত দুইভাবে করা যায়, একটি হলো এফএলএসএম, ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক, আরেকটি হলো ভিএলএসএম, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। চলুন দেখা যাক এই দুইটি টার্ম বলতে কি বোঝায়। এফএলএসএম আর হলো ভিএলএসএম। মনে করেন আমাদের একটি নেটওয়ার্ক সি ক্লাসের ডিফল্ট নেটওয়ার্ক আছে, এবং ডিফল্ট নেটওয়ার্কে আমরা জানি টোটাল আইপি সংখ্যা 0 থেকে 255, দ্যাট মিনস 256 পর্যন্ত। তো আমরা এই নেটওয়ার্কটিকে ভেঙে সমান ভাগে 4টি নেটওয়ার্কে পরিণত করব। তো আমরা যদি এই নেটওয়ার্কটিকে ভেঙে 4টি নেটওয়ার্কে পরিণত করি, তাহলে আমাদের একটি নেটওয়ার্কে থাকবে 64টি আইপি অ্যাড্রেস, আরেকটিতে থাকবে 64টি,
এবং এইটিতেও থাকবে 64টি এবং এটিতেও থাকবে 64টি। তো এটি হলো মূলত এফএলএসএম। এফএলএসএম বলতে বোঝায় ফিক্স লেন্থ, মানে আমাদের কোন নেটওয়ার্কে কয়টি আইপি অ্যাড্রেস থাকবে এটা আমাদের হেডেক না। আমাদের মেইন টার্গেট হলো যে সমান ভাগে নেটওয়ার্ক ভাগ করা। আমাদের সি ক্লাসের এই নেটওয়ার্কটিকে আমরা 4টি নেটওয়ার্কে ভাগ করব, তাহলে আমাদের প্রত্যেকটি ব্লকে 64 করে আইপি অ্যাড্রেস থাকবে। আমরা যদি চাই যে সি ক্লাসের এই আইপি অ্যাড্রেসকে 4টি না 8টি নেটওয়ার্কে বিভক্ত করব, তাহলে আমরা এটিকে 8টি নেটওয়ার্কে বিভক্ত করতে পারি। এভাবে আমরা 8টি নেটওয়ার্কে বিভক্ত করলাম। তাহলে প্রত্যেকটি ব্লকে আমাদের থাকবে 28টি করে 32টি করে আইপি অ্যাড্রেস থাকবে। প্রত্যেকটি ব্লকে আমাদের 32টি করে আইপি অ্যাড্রেস থাকবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ব্লকে আমাদের ইউজার বা হোস্টের সংখ্যা সমান, কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমার আইপি অ্যাড্রেস দরকার অনেক কম, কিন্তু আমি যে নেটওয়ার্ক বিভক্ত করছি সেই নেটওয়ার্কের প্রত্যেকটি ব্লকে আইপি অ্যাড্রেস সংখ্যা অনেক বেশি। যেমন ধরুন যে আপনার আপনার কোম্পানিতে 4টি ডিপার্টমেন্ট, অ্যাকাউন্ট, মার্কেটিং, সেলস আর হলো এইচআর। এখন অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে আমাদের ইউজার সংখ্যা মনে করেন 28, মার্কেটিং ডিপার্টমেন্টে 63, সেলস ডিপার্টমেন্টে মনে করেন মার্কেটিং ডিপার্টমেন্টে 62, সেলস ডিপার্টমেন্টে 15, এইচআর ডিপার্টমেন্টে 8। যেহেতু অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে শুধুমাত্র 28 জন ইউজার, তো 28টি হোস্টের জন্য আমরা যদি 64 একটি নেটওয়ার্ক অ্যাসাইন করি, তো এখানে আমাদের প্রচুর আইপি অ্যাড্রেস ওয়েস্টেজ হচ্ছে। আমরা যদি এফএলএসএম করি, ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক, যেখানে আমরা নেটওয়ার্কের উপর ভিত্তি করে কয়টি নেটওয়ার্ক হবে সেটার উপর ভিত্তি করে আমরা সাবনেটিং করব। আমাদের একটি নেটওয়ার্কে আমরা 10টি নেটওয়ার্কে ভাঙবো, আমরা একটি নেটওয়ার্কে 6টি নেটওয়ার্কে ভাঙবো, একটি নেটওয়ার্ককে ভেঙে আমরা 4টি নেটওয়ার্ক বানাবো, তখন ওটাকে হবে এফএলএসএম। এবং এফএলএসএম করলে প্রত্যেকটি নেটওয়ার্কেই বিভক্তকৃত প্রত্যেকটি নেটওয়ার্কে সেম সংখ্যক আইপি অ্যাড্রেস থাকবে। তো এখানে একটি অসুবিধা হলো যে অ্যাকাউন্ট সেকশনে আমার 28টি আইপি অ্যাড্রেস দরকার, কিন্তু আমি একটি নেটওয়ার্ক অ্যাকাউন্ট সেকশনে অ্যাসাইন করলাম, তাহলে বাকি যে আইপি অ্যাড্রেসগুলো আছে 64-28, সেই আইপি অ্যাড্রেসগুলো আমাদের ওয়েস্টেজ হচ্ছে। তো এটি হলো এফএলএসএম এর একটি অসুবিধা। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে ভিএলএসএম, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিংটি হলো যে আমার অ্যাকাউন্ট সেকশনে 28টি আইপি অ্যাড্রেস দরকার, ওকে, আমরা একটি নেটওয়ার্ককে এমনভাবে ভাঙবো যে 28টি আইপি অ্যাড্রেস অ্যাকাউন্ট সেকশনের দরকার, সেখানে আমরা 28টি অ্যাসাইন করব। 28টি আইপি অ্যাড্রেস দিয়ে একটি নেটওয়ার্ক বানাবো। এবং যেখানে মার্কেটিংয়ে 62টি আইপি অ্যাড্রেস দরকার, 62টির জন্য আমরা 62টি আইপি অ্যাড্রেস দিয়ে আরেকটি নেটওয়ার্ক বানাবো। 15টির জন্য 15টি আইপি অ্যাড্রেস দিয়ে আরেকটি নেটওয়ার্ক বানাবো। 8টির জন্য 8টি আইপি অ্যাড্রেস দিয়ে আরেকটি নেটওয়ার্ক বানাবো। তো এই ক্ষেত্রে আমার 28টির জন্য যদি আমি একটি নেটওয়ার্ক বানাই, ভিএলএসএম করি, তখন আমার আইপি ওয়েস্টেজ অনেক কমে যাবে। যেমন আমি একটু আগে আপনাদের বলেছি যে এক্স্যাক্টলি যেই সংখ্যাটি আমাদের দরকার হয় বা যে আইপি অ্যাড্রেস দরকার হয়, এক্স্যাক্টলি ওই সংখ্যায় আমরা নেটওয়ার্ক বানাতে পারি না। আমাদের এই রুলসটি হলো 2 এর গুণিতক হিসেব করতে হবে। যেমন আমরা এইভাবে করতে পারি 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 2 এর গুণিতক হিসেবে আমরা 2 টু দি পাওয়ার 2, এখানে 2 টু দি পাওয়ার 3, এইভাবে আমরা মূলত হিসাব করব 2 টু দি পাওয়ার 4। তো আমাদের 28টি আইপি অ্যাড্রেস দরকার অ্যাকাউন্ট সেকশনের জন্য। তাহলে আমরা কয়টি আইপি অ্যাড্রেস নিয়ে একটি নেটওয়ার্ক বানাতে পারি? আমরা যদি হিসাব করি 2 টু দি পাওয়ার 2 হলো 4, 2 টু দি পাওয়ার 3 8, 2 টু দি পাওয়ার 4 হলো 16, আর যদি 2 টু দি পাওয়ার 5 দেই
তাহলে হবে 32। দ্যাট মিন্স 32 আইপি অ্যাড্রেস দিয়ে আমরা একটি নেটওয়ার্ক বানাতে পারবো। সেই নেটওয়ার্কটি আমরা 28টি আইপি অ্যাড্রেসের জন্য মানে অ্যাকাউন্ট সেকশনে আমরা অ্যাসাইন করব। তাহলে আমাদের ওয়েস্টেজ হবে 4টি আইপি অ্যাড্রেস। কিন্তু আমরা যদি এফএলএসএম এর মাধ্যমে মানে নেটওয়ার্ক ভিত্তিক সাবনেটিং করি এবং এইভাবে অ্যাসাইন করি, তাহলে আমাদের অনেক ওয়েস্টেজ হবে। 28টির জন্য আমাদের 64টি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, মানে 64 আইপি অ্যাড্রেসের যে নেটওয়ার্ক ব্লকটি সেই ব্লকটি অ্যাসাইন করতে হবে এবং বাকিগুলো আমাদের ওয়েস্টেজ বা ফিউচার ইউজের জন্য ব্যবহার হবে। এবং এখানে দেখা যাচ্ছে যে 28টির জন্য আমরা 32টি আইপি অ্যাড্রেস নিয়ে একটি নেটওয়ার্ক বানাতে পারবো এবং এখানে 28টি অ্যাসাইন করলে 4টি আইপি অ্যাড্রেস আমাদের হাতে থাকবে যেগুলো আমরা ফিউচার ইউজ করতে পারবো। তো এখানে ওয়েস্টেজ অনেক কমে যাচ্ছে। মূলত ভিএলএসএমই করা হয় সাবনেটিংয়ের জন্য। এফএলএসএম জাস্ট একটি ধারণা। আপনি যদি ভিএলএসএম শিখতে হয় তাহলে অবশ্যই আপনাকে এফএলএসএম জানতে হবে। এফএলএসএমটা হলো ফাউন্ডেশন। এফএলএসএম আপনি যদি ঠিকমতো করতে পারেন তাহলে আপনি ধরে রাখবেন যে আপনার ভিএলএসএম 90% শেখা কমপ্লিট। কারণ এফএলএসএম যে মেথডে করা হয় ওই মেথডগুলো অ্যাপ্লাই করেই মূলত ভিএলএসএম করা হয়। তো ভিএলএসএম বলতে কি বোঝায় আমরা আশা করি বুঝতে পেরেছি। মনে করেন আমাদের সি ক্লাসের একটি সি ক্লাসের একটি নেটওয়ার্ক আছে যেখানে 256টি আইপি অ্যাড্রেস আছে। আমরা যদি এটিকে ভিএলএসএম করি তাহলে নেটওয়ার্ক ব্লকগুলো মানে ছোট ছোট যে নেটওয়ার্কে ভাঙবো সেই ব্লকগুলো এরকম হবে। দেখা যাচ্ছে একটি ব্লকে আমার আছে 32, একটি ব্লকে আছে মনে করেন 64, একটি ব্লকে আছে 128। আবার দেখা যাচ্ছে যে এই যে আরেকটি ব্লক, এই ব্লককেও আবার আমরা ছোট ছোট ব্লকে ভাগ করেছি 16, 8, 8। এটি হলো ভিএলএসএম। ভিএলএসএমে আমরা ভেরিয়েবল অনুযায়ী সাবনেটিং করতে পারবো। ছোট ছোট যতগুলো আইপি অ্যাড্রেস আমাদের দরকার ঠিক ততগুলো আইপি অ্যাড্রেস নিয়ে আমরা নেটওয়ার্ক তৈরি করতে পারবো। ঠিক ততগুলো থেকে কিছুটা আইপি অ্যাড্রেস বেশি নিয়ে আমাদের সাবনেটিং করতে হবে। এক্স্যাক্ট ম্যাক্স সবসময় পাওয়া যাবে না, সবসময় হিসাব রাখতে হবে 2 এর পাওয়ার হিসাবে, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, এইভাবে হিসাব করে ভ্যালিড নেটওয়ার্ক তৈরি করা যাবে। তো আশা করি আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছেন যে ভিএলএসএম কি, এফএলএসএম কি এবং সাবনেটিংয়ের প্রয়োজনীয়তা কি। তো নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমি সরাসরি আপনাদের সাবনেটিং কিভাবে করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আপনাদের দেখাবো যে কিভাবে আমরা নেটওয়ার্ক বেস সাবনেটিং করতে পারি এবং হোস্ট বেস সাবনেটিং করতে পারি। তো সাবনেটিংয়ে মূলত আরেকটি বিষয় একটু ডিসকাস করা দরকার যে সাবনেটিংয়ে মূলত আমরা কি করি। সাবনেটিংয়ে মূলত আমরা হোস্ট পোর্শনকে কনভার্ট করে নেটওয়ার্ক পোর্শনে। তো সাবনেটিং শুরু করার আগে জেনে নেওয়া যাক যে সাবনেটিংয়ে মূলত আমরা কি করি। সাবনেটিংয়ে আসলে আমরা হোস্ট বিটকে নেটওয়ার্ক বিটসে কনভার্ট করি। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখতে চাই তাহলে দেখা যাক, আমরা জানি যে এ ক্লাসে একটি নেটওয়ার্ক পোর্শন আছে এবং 3টি হোস্ট পোর্শন আছে। একইভাবে বি ক্লাসে 2টি নেটওয়ার্ক পোর্শন আছে এবং 2টি হোস্ট পোর্শন আছে। সি ক্লাসে 3টি নেটওয়ার্ক পোর্শন আছে এবং একটি হোস্ট পোর্শন আছে। আমরা জানি যে প্রত্যেকটি পোর্শন যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে 8 বিট
দ্বারা গঠিত হয়। প্রত্যেকটি পোর্শনে যদি 8 বিট থাকে তাহলে টোটাল হয় 32 বিটস। এবং এই বিট কোন পোর্শনে কত বিট, এই ধারণাগুলো আমরা আইপি অ্যাড্রেসিং টিউটোরিয়ালে দেখেছি। আপনারা যারা এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন। তো আমরা যদি এইখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো নেটওয়ার্ক বিটস, হোস্ট বিটস। এ ক্লাসের টোটাল নেটওয়ার্ক বিটস হলো 8 এবং হোস্ট বিট হলো 24। কারণ এ ক্লাসের নেটওয়ার্ক পোর্শন একটি, তাহলে এ ক্লাসে টোটাল নেটওয়ার্ক বিটস হলো 8 এবং হোস্ট পোর্শন 3টি, তাহলে এ ক্লাসের হোস্ট বিটস হলো 24। বি ক্লাসের নেটওয়ার্ক বিটস টোটাল হলো 16, কারণ বি ক্লাসের দুইটি পোর্শন হলো নেটওয়ার্ক পোর্শন এবং হোস্ট বিট হলো 16। একইভাবে সি ক্লাসে হলো এবং হোস্ট বিট হলো 8, কারণ সি ক্লাসে 3টি নেটওয়ার্ক পোর্শন আছে, যার জন্য আমাদের সি ক্লাসের নেটওয়ার্ক বিট হলো 24 এবং হোস্ট বিটস হলো 8। সাবনেটিংয়ের পূর্বে আমাদের সি ক্লাসের একটি নেটওয়ার্কের অবস্থা হলো এরকম: 24 নেটওয়ার্ক বিটস এবং 8 হোস্ট বিটস। তো আমরা যখন সাবনেটিং করব এবং এই ডিফল্ট নেটওয়ার্কে ভেঙে ছোট ছোট নেটওয়ার্কে তৈরি করব, তখন দেখা যাচ্ছে যে আমাদের হোস্ট বিটের সংখ্যা কমে যাবে এবং নেটওয়ার্ক বিটের সংখ্যা বেড়ে যাবে, কারণ আমরা হোস্ট বিটকে কনভার্ট করে নেটওয়ার্ক বিটে পরিণত করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সাবনেটিংয়ের পরে একটি অবস্থা হলো 26/6। এখানে আমাদের হোস্ট বিট ছিল 8, হোস্ট বিট থেকে দুইটি হোস্ট বিট কনভার্ট হয়ে নেটওয়ার্ক বিটে পরিণত হয়েছে এবং এটি হয়েছে 26, আর হোস্ট বিট হলো আমাদের বর্তমানে 6। তো আমরা যদি প্রথম অবস্থাটার কথা চিন্তা করি, সাবনেটিংয়ের পূর্বে আমাদের অবস্থা ছিল এরকম: 24 নেটওয়ার্ক বিটস, 8 হোস্ট বিটস। তো এখানে এই নেটওয়ার্কে কতগুলো আইপি অ্যাড্রেস অ্যাভেলেবেল, এটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে আমরা সিম্পলি 2 টু দি পাওয়ার হোস্ট 2 টু দি পাওয়ার 8 অর ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, আমাদের হোস্ট সংখ্যা কত 8, তো 2 টু দি পাওয়ার 8 যদি আমরা করি তাহলে আসে 256। তাহলে আমাদের সাবনেটিংয়ের পূর্বে আমাদের একটি সি ক্লাসের ডিফল্ট নেটওয়ার্কে 256টি আইপি অ্যাড্রেস অ্যাভেলেবেল আছে। তো সাবনেটিংয়ের পরে যখন আমরা যদি এইটির কথা চিন্তা করি 26/6, তখন আমাদের এই নেটওয়ার্কে কতগুলো আইপি, মানে পার নেটওয়ার্কে কয়টি আইপি অ্যাড্রেস অ্যাভেলেবেল আছে সেটা আমরা বের করতে পারি কিভাবে: 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 8, হোস্ট সংখ্যা কত আমাদের এখানে 6, তার মানে 2 টু দি পাওয়ার 6 যদি করি তাহলে আমাদের কত আসে 64। দ্যাট মিনস আমাদের এই সাবনেটিং করার পরে যখন আমাদের অবস্থানটা এরকম হবে, তখন আমাদের পার নেটওয়ার্কে সি ক্লাসের এই ডিফল্ট নেটওয়ার্কে আমরা 4টি নেটওয়ার্কে ভাঙলাম এবং পার নেটওয়ার্কে আমাদের 64টি করে ভ্যালিড আইপি অ্যাড্রেস আছে। তো 64 ইন্টু 64 ইন্টু প্লাস 64 প্লাস 64 প্লাস 64 প্লাস 64, টোটাল আমাদের 256। তাহলে আমাদের এই সি ক্লাস 8 নেটওয়ার্কে আমরা 4টি ছোট ছোট নেটওয়ার্কে ভাঙলাম। এবং আমরা যদি পরের অবস্থাটার কথা চিন্তা করি 27/5, তাহলে আমাদের একটি নেটওয়ার্কে এইখানে একটি নেটওয়ার্কে টোটাল 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু হলো 32। তার মানে যে আমাদের টোটাল নেটওয়ার্ক সংখ্যা হলো 8টি, টোটাল নেটওয়ার্ক সংখ্যা হলো 8টি। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি নেটওয়ার্কে ছোটো ছোটো নেটওয়ার্কে আমাদের 32টি করে আইপি অ্যাড্রেস আছে, ইউজেবল আইপি অ্যাড্রেস আছে। এবং পরবর্তীটার কথা চিন্তা করলে একইভাবে 2 টু দি পাওয়ার 4, দ্যাট মিন্স প্রত্যেকটি নেটওয়ার্কে আমাদের
ভ্যালিড আইপি অ্যাড্রেস আছে 16টি। তো আমরা দেখতে পাচ্ছি যে যখনই আমরা সাবনেটিং করব তখনই আমাদের নেটওয়ার্ক বিটটি, হোস্ট বিটটি কনভার্ট হবে নেটওয়ার্ক বিটে। তো এখানে প্রথমে 8 ছিল, 8 থেকে দুইটি কনভার্ট হয়ে নেটওয়ার্ক বিটে কনভার্ট হয়ে 26 নেটওয়ার্ক বিটস হয়েছে এবং হোস্ট বিট কমে 6 হয়েছে। একইভাবে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হোস্ট বিট হলো 5 এবং নেটওয়ার্ক বিট 27। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন যে আমাদের এই নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিটের সংখ্যা কখনই 32-র উপরে হবে না। 24 প্লাস 8 32, একইভাবে 26 প্লাস 6 32। দ্যাট মিন্স আমাদের টোটাল নেটওয়ার্ক এবং হোস্ট বিটের সংখ্যা সবসময় 32 হবে। তো এই ছিল সাবনেটিংয়ের উপরে ওভারঅল ধারণা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমাদের সাবনেটিং করতে হয়, সাবনেটিং করার উপকারিতা কি। তো আমরা মূলত দুইভাবে সাবনেটিং করব, একটি হলো হোস্ট বেসড আর একটি হলো নেটওয়ার্ক বেসড। কোনটি হোস্ট বেসড কোনটি নেটওয়ার্ক বেসড সেটি আমি আপনাদের অলরেডি দেখিয়েছি। পরবর্তী টিউটোরিয়ালে সরাসরি আমরা সাবনেটিংয়ে চলে যাব এবং সাবনেটিংয়ের প্রসেস দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।